আমরা শুরু করে দিচ্ছি আমাদের বাংলা সাহিত্যের প্রথম ক্লাস আজকে রিটেনের। তো সিলেবাস নিয়ে আমরা আগেই আলোচনা করেছিলাম। আমাদের যে বাংলা প্রথম পত্র সেখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামারে হচ্ছে তোমার 30 নম্বর আর সাহিত্যে 30, হচ্ছে 60 নম্বর, আর হচ্ছে ভাব সম্প্রসারণ আর সারাংশ সারমর্ম এই দুটো মিলে হচ্ছে 40। যেখানে নাম্বার তোলা খুবই সহজ, তাহলে সব মিলে হচ্ছে 100। তাহলে এখানে আমাদের গ্রামারের 30-এর মধ্যে মোটামুটি আমাদের ধারণা হয়েছে, শব্দ গঠনের ক্লাস হয়েছে, বানানের নিয়ম, বাক্য শুদ্ধি ক্লাস হয়েছে, বাক্য গঠনের ক্লাস হয়েছে। বাকি আছে শুধু প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ, এটা নিয়ে আমরা একসাথে পরে আলোচনা করব, যার কারণে ক্লাসটা আমি এখন আপাতত নিচ্ছি না। আর হচ্ছে আমরা এখন শুরু করে দিয়েছি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক যে প্রশ্নের উত্তর, এই টপিকটা নিয়ে আমরা এখন আলোচনা করব, এটা নিয়ে আমরা পড়াশোনা শুরু করব, সাহিত্যের ক্লাস। তাহলে আমাদের বড় দুটো টপিক ব্যাকরণ এবং সাহিত্য শেষ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 40তম বিসিএস লিখিত পরীক্ষা। তো প্রথম থেকে এখন পর্যন্ত মানে যে সিলেবাসটা ছিল তোমার 35 থেকে, তো দেখা যাচ্ছে তোমার 30 নম্বরের মধ্যে টোটাল প্রশ্ন থাকতো 10টা থাকতো তোমার 3 নম্বরের প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নাম্বার তোলা খুবই সহজ ছিল। কিরকম? যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 3টি মৌলিক রচনার নাম লিখুন। এখানে শুধু 3টা রচনার নাম লিখলেই হবে, তাহলে তোমার এখানে আর কোনো কিছু লাগছে না, কোনো বর্ণনা লাগছে না, কোনো কিছুই লাগছে না। তো এরকম বেশ কিছু প্রশ্ন থাকতো, যেমন শওকত ওসমানের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক 3টি গ্রন্থের নাম লিখুন। মধ্যযুগের রোমান্টিক প্রণয়প্রেক্ষণগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লিপিবদ্ধ করুন। তো আমরা আজকে প্রথমে প্রশ্ন দেখব, প্রশ্নের ধরনটা দেখব, সাহিত্য বিষয়ক যে প্রশ্নগুলো আসে এই ধরনটা দেখার পর আমরা বেশ অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে আমরা সাহিত্যের প্রাচীন যুগ অর্থাৎ চর্যাপদ নিয়ে আজকে আমরা পড়বো। তো একটা জিনিস খেয়াল করো, 40তম বিসিএস এর প্রশ্নগুলো দেখো। চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয়? তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যুগ থেকে একটা প্রশ্ন অবশ্যই আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মধ্যযুগ থেকে আসছে। মনসামঙ্গল মধ্যযুগ। তারপর এখানে মধ্যযুগের আরেকটা আছে, মধ্যযুগের রোমান্টিক প্রণয়প্রেক্ষণগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লিপিবদ্ধ করুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমার প্রাচীন যুগ থেকে একটা প্রশ্ন, মধ্যযুগ থেকে 2টো প্রশ্ন। আর বাকিগুলো একটু খেয়াল করো, যেহেতু প্রাচীন আবার মধ্যযুগের টপিক কম, পড়তে অসুবিধা হবে না। কিন্তু তোমার আধুনিক যুগের লেখক যেহেতু অনেক বেশি, তাহলে একটু খেয়াল করো তো কি ধরনের প্রশ্ন আসে। ঈশ্বরচন্দ্র মানে আমরা যে প্রথম 11 জন পড়ি, প্রিলির মধ্যে প্রথম যে 11 জন বিশিষ্ট সাহিত্যিক, তার মধ্যে ঈশ্বরচন্দ্র একজন। মাইকেল মধুসূদন, ওই 11 জনের মধ্যে মাইকেল মধুসূদনও আছে। শওকত ওসমান, 11 জন ছাড়াও আমরা কিন্তু প্রিলিতে শওকত ওসমান সম্পর্কে বেশ ভালো ধারণা রাখি, পড়ি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 11 জনের একজন। জীবনানন্দ দাশ, আমরা যে কোনো সময় খেয়াল করবা প্রিলিতে 11 জন পড়ার পরে সবসময় পঞ্চপাণ্ডব নিয়ে পড়ি, এবং পঞ্চপাণ্ডব থেকে সবসময় বেশি প্রশ্ন আসে জীবনানন্দ দাশ সম্পর্কে। এরপর আসে তোমার হচ্ছে বুদ্ধদেব বসু সম্পর্কে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জীবনানন্দ দাশ থেকে একটা প্রশ্ন আসছে। সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়। তাহলে এগুলো আমরা প্রিলিতে বেশ ধারণা আছে আমাদের, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমার আধুনিক যুগে কি ধরনের প্রশ্ন আসে। ঠিক একইভাবে 41তম দেখো, চর্যাপদের গুরুত্ব, এটা হচ্ছে 41তম, এটা বারবার আসে এই প্রশ্নটা। বৈষ্ণব পদাবলীর বিষয়বস্তু, তাহলে মধ্যযুগ, বৈষ্ণব পদাবলী দেখলাম। মাইকেল মধুসূদন দেখো 40-এও কিন্তু মাইকেল ছিল। বিষাদ সিন্ধু, আমরা মীর মশাররফ হোসেন কিন্তু 11 জনের মধ্যে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর 11 জনের মধ্যে পড়ে। কাজী নজরুল 11 জনের মধ্যে পড়ে। রোকেয়া সাখাওয়াত 11 জনের মধ্যে পড়ে। তারপর হচ্ছে পথের পাঁচালী উপন্যাসের বল্লালী বলয়, আমরা 11 জনের পরে কিন্তু পঞ্চপাণ্ডব ছাড়াও 3 বন্দ্যোপাধ্যায়কে সবসময় প্রথমে পড়ি। 3 বন্দ্যোপাধ্যায়, তাই না? সেই 3 বন্দ্যোপাধ্যায়কে তোমার মানিক, বিভূতিভূষণ আর হচ্ছে তারাশঙ্কর। তাহলে এদের যে বিখ্যাত উপন্যাসগুলো বা গল্প বা রচনাগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা নিতে হবে। জসিমউদ্দিন, এই জসিমউদ্দিন কিন্তু 11 জনের মধ্যে পড়ে। তারপর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ, তুমি একটা জিনিস খেয়াল করবা, সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে হয় প্রিলিতে অথবা রিটেনে একটা না একটা প্রশ্ন থাকে, এটা খেয়াল করিও। ওনার রচনা খুব কম, সো ওনার রচনাগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। 43তম
চর্যাপদের ভাষা সম্পর্কে ধারণা দিন। তার মানে প্রাচীন যুগ থেকে একটা প্রশ্ন তোমার অবশ্যই থাকবে। এখন সেই প্রশ্নটা হচ্ছে কেমন হবে, বিগত বছরের যে প্রশ্নগুলো এগুলো খুব ভালো করে পড়ে ফেলতে হবে। প্রথমত, বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ, মধ্যযুগ থেকে একটা প্রশ্ন। চন্দ্রাবতী রচিত রামায়ণ সম্পর্কে লিখুন। 43তম প্রশ্নটা কিন্তু কিছুটা ভিন্ন ধাঁচের ছিল। হ্যাঁ, চন্দ্রাবতী রচিত রামায়ণ সম্পর্কে লিখুন। একটা জিনিস খেয়াল করো, নর্মালি আসলে কি আসে যে চন্দ্রাবতী সম্পর্কে লিখুন, এরকম আসতে পারে হয়তো। হ্যাঁ, অথবা ধরো তোমার বৈষ্ণব পদাবলী, মনসামঙ্গল, এই টাইপের বিষয়বস্তুগুলো আসে যেগুলো কমন। কিন্তু এখানে কি লিখেছে যে চন্দ্রাবতী রচিত রামায়ণ সম্পর্কে লিখুন। অনেকের এই ধারণাটা হয়তো নাও থাকতে পারে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কবি লেখকদের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিন। হ্যাঁ, এইটাও কিছুটা ভিন্ন প্রশ্নটা, অনেকটা তোমার আনকমন প্রশ্ন। 21 শতকের বাংলাদেশে নজরুল পাঠের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করুন। এই প্রশ্নগুলো গতানুগতিক যে প্রশ্নগুলো হয়ে থাকে নরমালি, সেগুলোর চাইতে ভিন্ন। বাংলা কবিতার পঞ্চপাণ্ডব কারা, কেন এরূপ বলা হয়? পঞ্চপাণ্ডব থেকে প্রশ্ন আসছে। বাংলাদেশের সাহিত্য বলতে কি বুঝেন? বাংলাদেশের সাহিত্য। তাহলে বাংলাদেশের সাহিত্য কোনগুলো হবে বলতো? বাংলাদেশের সাহিত্য। বাংলাদেশের সাহিত্য কোনগুলো? কেন মানে বাংলা সাহিত্য না বলে কেন বাংলাদেশের সাহিত্য বলা হচ্ছে, কি মনে হয়? বং থেকে বাংলা গ্রন্থটি সম্পর্কে লিখুন। অনেকের এই গ্রন্থ সম্পর্কে ধারণা নাও থাকতে পারে। শাহ আব্দুল করিমের গান সম্পর্কে সংক্ষেপে লিখুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 3টি গ্রন্থের প্রকাশনা সম্পর্কিত তথ্য। তার মানে কতটা ভেতর থেকে প্রশ্ন আসছে দেখো, 3টি গ্রন্থের নামও আসে নাই। হ্যাঁ, আসছে কি প্রকাশনা সম্পর্কিত তথ্য। কত সালে প্রকাশিত হয়েছে, কোন কোন ভাষায় প্রকাশিত হয়েছে, হ্যাঁ, কত ভাষায় অনুদিত হয়েছে, অনেক ধরনের প্রশ্ন এখানে আমাদের একসাথে করেছে। তাহলে এটা ছিল 43তম বিসিএস এর লিখিত প্রশ্ন। 44-এ দেখো, চর্যাপদ থেকে আসছে তোমার কবে কোথায় কে আবিষ্কার করেন। এটা একদম মানে 3টা তথ্য দিলেই যথেষ্ট। মহাকাব্যের 3টি প্রধান বৈশিষ্ট্য, কবি বিহারীলাল চক্রবর্তীর বিশেষত্ব, মেঘনাদ বধ কাব্যের নায়ক মাইকেল থাকেই থাকবে। প্রাচীন মধ্যযুগ, এরপরে হচ্ছে তোমার দেখো মাইকেল রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে নজরুল। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজ। বাংলা কাজী নজরুল ইসলামের রিক্তের বেদন, যুগবাণী চক্রবাক, কি জাতীয় গ্রন্থ। তাহলে এগুলো কিন্তু আমাদের প্রিলির জন্য আমরা পড়ি। নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান, তাহলে বেগম রোকেয়া আমরা বারবার দেখছি বেগম রোকেয়া আসছে। নাট্যকার মুনীর চৌধুরীর পরিচয় দিন। উপন্যাসের নাম নিরূপণ করে সৈয়দ ওয়ালিউল্লাহ স্বতন্ত্র নিরূপণ করুন। তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহ আমরা দেখতে পাচ্ছি আবার আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনী ভিত্তিক 3টি গ্রন্থের নাম লিখুন। তাহলে প্রশ্ন আসলে কয়েক ধরনের হয়, যেমন অনেক ভেতর থেকে প্রশ্ন আসতে পারে, শুধু যে কোনো 3টে গ্রন্থের নাম আসতে পারে। হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশ সহজ, যেগুলো গ্রন্থের নাম আসে। এখন আসো, ধরো সবাই এই ধরনের প্রস্তুতি নিয়ে গেল, কিন্তু দেখা গেল 45তম বিসিএস এ একদম চেঞ্জ করে ফেললো প্যাটার্নটা প্রশ্নের। কিরকম? সাধারণত তিন নম্বরের 10টা প্রশ্ন থাকে। 45তম বিসিএস এ দেখা গেল 3 নম্বরের 10টা না দিয়ে তোমার 6 নম্বরের 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে তোমার প্রশ্নের পরিধি, প্রশ্ন লেখার পরিধি, এটা কিন্তু বাড়বে, তোমার আরো বড় হবে। হ্যাঁ, 3 নম্বরের প্রশ্ন আর 6 নম্বরের প্রশ্ন কিন্তু বেশ ডিফারেন্স আছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের আর যে কোনো রকম প্রস্তুতি তোমার থাকতে হবে, যে পরীক্ষায় যেভাবে আসুক না কেন, 3 নম্বরের প্রশ্ন আসুক, 6 নম্বরের প্রশ্ন আসুক, যেন লিখতে কোনো ধরনের অসুবিধা না হয়। এখন আসছো, যখন 6 নম্বরের প্রশ্ন আসছে তখন প্রশ্নটা কিভাবে আসছে, সেই ঘুরে ফিরে চর্যাপদ সম্পর্কে একটা প্রশ্ন আছেই আছে। বাংলা সাহিত্য অন্ধকার যুগ, তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগ থেকেও একটা প্রশ্ন আছে। এছাড়া দেখো জসিমউদ্দিন, রোকেয়া সাখাওয়াত আর হচ্ছে মুক্তিযুদ্ধ। তাহলে জসিমউদ্দিন আর রোকেয়া সাখাওয়াত হচ্ছে আমাদের 11 জনের মধ্যে অবশ্যই আছে। তাহলে রিটেনের ক্ষেত্রেও আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিরিয়ালি যেরকম প্রিলিতে পড়েছি, রিটেনের ক্ষেত্রে এভাবে সিরিয়ালি পড়বো। কিরকম? প্রথমে আমরা পড়বো হচ্ছে তোমার প্রাচীন যুগ, তারপর হচ্ছে মধ্যযুগ, মধ্যযুগের পরে হচ্ছে আধুনিক যুগ শুরু করবো। আধুনিক যুগের অবশ্যই প্রথম যে বিষয়গুলো মানে গদ্যের যাত্রা সম্পর্কিত যে তথ্যগুলো ফোর্ট উইলিয়াম কলেজ সহ, সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা এখানে দেখিয়েছি যে ফোর্ট উইলিয়াম কলেজ থেকেও প্রশ্ন ছিল। এরপর হচ্ছে 11 জন, তারপর হচ্ছে পঞ্চপাণ্ডব সম্পর্কে ধারণা রাখতে হবে, তারপর হচ্ছে আমাদের বাকি যে 20 জন, ওই 20 জন সম্পর্কে পড়লে যথেষ্ট।
তো বোধ ক্যাডারের প্রশ্নগুলো দেখো, একই প্রশ্ন দেখো, তোমার 45তমতে তোমার প্রথম পত্র আসছে, আবার দ্বিতীয় পত্র দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ কেন গুরুত্বপূর্ণ, আবার এখানেও আসছে বোধ ক্যাডারের প্রশ্নে বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন, একই প্রশ্ন। তারপর দেখো বিদ্রোহী কবিতায় পৌরাণিক অনুষঙ্গ ব্যবহারের বিশেষত্ব লিখুন। যারা বই পড়ে কবিতা পড়ে তাদের এগুলো ধারণা থাকবে, মানে যদি সে পড়ে নাও যায় তাও কিছুটা লিখতে পারবে। কবর নাটকের মূল বক্তব্য লিখুন। চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য বর্ণনা করুন। এর আগে আমরা দেখেছি তোমার মহাকাব্যের বৈশিষ্ট্য এসেছে। শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি কবিতার মর্মার্থ লিখুন। এই প্রশ্নগুলো নিয়ে আলোচনার এটাই কারণ অনেকের হয়তো মানে ঝামেলা হতে পারে যে আসলে কি পড়বে, 3 নম্বর করে প্রশ্ন নাকি 10টা আসে নাকি 5টা আসে, এটা আমাদের জানা নেই, কিন্তু আমরা কি পড়বো বা কি পড়বো না এই প্রশ্নগুলো দেখার কারণে আশা করি সেটা অনেকের আইডিয়া হবে যে কিভাবে পড়তে হবে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা আমাদের শুরু করে দিচ্ছি। আমরা আজকে প্রাচীন যুগ নিয়ে আলোচনা করব। প্রাচীন যুগের কি ধরনের প্রশ্ন আসছে গত কয়েক বছরে আমরা আগে সেটা দেখি। 45তম তোমার বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ কেন গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অনেকবার আসছে যে চর্যাপদ কেন গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাসে। চর্যাপদ কবে, কোথায়, কে আবিষ্কার করেন, এটা হচ্ছে 44, একদম সহজ। চর্যাপদের ভাষা সম্পর্কে ধারণা দিন, এটা হচ্ছে 43-এ আসছে। বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন, এটা হচ্ছে তোমার দেখো এটা বারবার আসে। চর্যাপদ ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয়। বাংলা সাহিত্যে প্রথম নিদর্শন চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয়। অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন সম্পর্কে আলোচনা করুন। চর্যাপদের নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দিন। এই প্রশ্নগুলো কিছুটা ভিন্ন। চর্যাপদের ভাষা নিয়ে বিদ্যমান বিতর্ক সম্পর্কে আপনার ধারণা লিখুন। চর্যাপদ কত সালে কোন স্থান থেকে উদ্ধার করা হয়। চর্যাপদ কে আবিষ্কার করেন, মানে এটার মধ্যে সোজা প্রশ্ন মনে হয় আর নাই। তাহলে দেখো আমাদের চর্যাপদের আমরা প্রিলিতে যেভাবে পড়ি, তুমি জাস্ট সেই তথ্যগুলো যদি গুছিয়ে লিখতে পারো চর্যাপদ যথেষ্ট। মানে আমরা প্রিলিতে যতটুকু পড়েছি, তোমরা এখানে হয়তো অনেকেই প্রিলির ক্লাস করেছো, ওটা আমাদের জন্য অনেক বেশি যথেষ্ট। তারপর আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আলোচনা করব। প্রথমে আসো বাংলা সাহিত্যের যুগ বিভাগ। প্রাচীন যুগ 650 থেকে 1200, মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800, আর আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান কাল পর্যন্ত। হ্যাঁ, এবং মধ্যযুগেরও তোমার শ্রেণী বিভাগ, প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, হ্যাঁ চৈতন্য পরবর্তী যুগ, অনেক সময় তোমার যুগ বিভাগ থেকেও প্রশ্ন আসে। প্রথম আসো যুগ বিভাগ। তো বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের শুরুতে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত কোন কোন গবেষক এই সময়টাকে বলেছেন অন্ধকার যুগ। অন্ধকার যুগ থেকে কিন্তু কয়েকবার প্রশ্ন আসছে, খেয়াল করেছো কিনা? কারণ এই সময়ে বাংলা সাহিত্যে তেমন কোনো নিদর্শন পাওয়া যায় না। নিদর্শন পাওয়া গেছে, সেগুলো বাংলা ভাষায় নয়, বেশিরভাগ ছিল তোমার সংস্কৃত প্রাকৃত ভাষায়। তাই 1351 থেকে 1800 পর্যন্ত সময়কে বলা হচ্ছে তোমার অন্ধকার যুগ। মধ্যযুগের এই সময়টাকে বলা হচ্ছে তোমার অন্ধকার যুগ, 1201 থেকে 1350। তাহলে বাকি যে সময়টা 1351 থেকে 1800 পর্যন্ত সময়কে মধ্যযুগ ধরা হয়ে থাকে, কিন্তু আমরা পুরোটাই লিখবো 1201 থেকে 1350। তাহলে মধ্যযুগকে আবার দুটি উপবিভাগে ভাগ করা যায়, যথা আদি মধ্যযুগ আর হচ্ছে অন্ত মধ্যযুগ। তাহলে আদি মধ্যযুগ হচ্ছে এই 1351 থেকে 1500 পর্যন্ত, আর অন্ত মধ্যযুগ হচ্ছে 1501 থেকে 1800, মানে আধুনিক যুগের আগ পর্যন্ত। তাহলে আদি মধ্যযুগের যে সাহিত্যিক নিদর্শনগুলো সেগুলো কি? সেগুলো হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বরু চণ্ডীদাসের, কৃত্তিবাসের রামায়ণ অনুবাদ, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, বিজয় গুপ্তের মনসমঙ্গল, এগুলো হচ্ছে মধ্যযুগের আদি মধ্যযুগের নিদর্শন। আর অন্ত মধ্যযুগের সাহিত্য নিদর্শন হচ্ছে তোমার মুকুন্দারাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল এবং বিভিন্ন চৈতন্য জীবনী গ্রন্থ, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, এটা তো একদম শেষে। মধ্যযুগের আবার আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে তোমার শ্রী চৈতন্যের আবির্ভাব, এবং মনে করা হয় মধ্যযুগের বাংলা সাহিত্যে যে নবজাগরণ হয়েছিল সেটাই চৈতন্য দেবকে কেন্দ্র করেই হয়েছিল, এজন্য কেউ কেউ এটাকে বলা হচ্ছে চৈতন্য রেনেসাস। তাহলে দেখো মধ্যযুগ, শ্রী চৈতন্যের প্রভাব এবং ধারা অনুসারে মধ্যযুগের বিভাজনকে 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে চৈতন্য পূর্ববর্তী যুগ 1201 থেকে 1500, চৈতন্য যুগ 1501 থেকে 1600, আর চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1800। এটা হচ্ছে তোমার মধ্যযুগের শ্রেণী বিভাগ যদি আসে সেই ক্ষেত্রে আমরা উল্লেখ করতে হবে। তাহলে প্রাক চৈতন্য যুগের নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীদাস আর বিদ্যাপতির পদাবলী সাহিত্য।
আর চৈতন্য যুগ বা চৈতন্য সমসাময়িক যুগের নিদর্শন হচ্ছে চৈতন্য জীবনী বা চৈতন্য ভাগবত, যেগুলো হচ্ছে তোমার শ্রী চৈতন্যর যে জীবনীগুলো, আর বিভিন্ন বৈষ্ণব শাস্ত্র ও তত্ত্বগ্রন্থ। আর চৈতন্য পরবর্তী যেই নিদর্শন সেগুলো হচ্ছে আরাকান এবং রোশাং রাজসভার কাব্য, বিভিন্ন অনুবাদ কাব্য, পদাবলী সাহিত্য এবং অন্নদামঙ্গল। তাহলে যদি মধ্যযুগ সম্পর্কে, শুধু যদি মধ্যযুগ সম্পর্কে আসে, তাহলে মধ্যযুগকে যে 3 ভাগে ভাগ করা হয়েছে, তখন দুই রকম লিখবা। প্রথমত আমরা আদি মধ্যযুগ এবং অন্ত মধ্যযুগ হিসেবে পাই, এটাও লিখবা। আবার কোন কোন তোমার ভাষাবিদ, তোমার গবেষকরা 3 ভাগে ভাগ করেছেন, সেটা হচ্ছে চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য এবং চৈতন্য পরবর্তী যুগ, এবং কোন সময়ের নিদর্শন কোনটা সেটা উল্লেখ করতে হবে। তারপর চলে আসি আধুনিক যুগ। আধুনিক যুগ নিয়ে বাংলা সাহিত্যে স্পষ্ট যুগ বিভাগ নিয়ে মত পার্থক্য রয়েছে। হ্যাঁ, 1760 সালে তোমার যখন ভারতচন্দ্রের মৃত্যু হয়, তখন আধুনিক যুগের সূত্রপাত বলে অনেকে সমালোচনা করেন, অনেকে মত প্রকাশ করেছেন, অনেক সমালোচক। এবং বিষয় ও বৈশিষ্ট্যের ভিত্তিতে আধুনিক যুগকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উন্মেষ পর্ব 1801 থেকে 1860, মানে হচ্ছে আমরা 1861 সালে কি পাচ্ছি, 1861 সালে আমরা পাচ্ছি মেঘনাদ বধ কাব্য, রাইট? আমরা দেখতে পাচ্ছি তখন আস্তে আস্তে কি মাইকেলের যে সৃষ্টিগুলো, সেগুলো সেই কয়েক বছরের মধ্যে আমরা মাইকেলের সৃষ্টিগুলো পাচ্ছি। আর বিকাশ পর্ব 1861 থেকে বর্তমান। একই সাথে মাইকেলের মেঘনাদ বধ কাব্য তোমার প্রকাশিত হয়, আবার সে বছর কি হয়, কার জন্ম হয়, তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের আস্তে আস্তে জন্ম। এর পর থেকেই বলা হয়ে থাকে যে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিকাশ পর্ব। তাহলে উন্মেষ পর্ব হচ্ছে 1801 থেকে 1860। এই সময় আস্তে আস্তে বিকাশ সাধিত হতে থাকে। পটুলিয়াম কলেজের যে তোমার লেখকরা, তারা আস্তে আস্তে গদ্যের যাত্রাটা শুরু করেন। তারপর মাঝে আমরা আবার এই যুগ সন্ধিক্ষণের মধ্যে, মানে 1760 থেকে 1860, এই 100 বছরকে আবার বলা হয় যুগ সন্ধিক্ষণ। কেন? কারণ মধ্যযুগের শেষ, আধুনিক যুগের শুরু। এই যুগ সন্ধিক্ষণের আবার কবি হচ্ছে কে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ওই ঈশ্বরচন্দ্র গুপ্তকে কেন যুগ সন্ধিক্ষণের কবি বলা হচ্ছে, লেখক বলা হচ্ছে? কারণ হচ্ছে ওনার মধ্যে মধ্যযুগের যেমন বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, আমরা আবার আধুনিক যুগের বৈশিষ্ট্য ওনার মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে যদি আধুনিক যুগের যুগ বিভাগ সম্পর্কে আসে, এই প্রশ্নগুলো কম আসে, তারপরও ধারণা রাখতে হবে একটা হচ্ছে উন্মেষ পর্ব আর একটা হচ্ছে বিকাশ পর্ব। এখন আসো যুগ বিভাগ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগ বিভাগ কিভাবে করা হয়? তাহলে বাংলা সাহিত্যের কালভেদে বাংলা সাহিত্যকে 3টি স্তরে ভাগ করা হয়। এগুলো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এটা একটা থাকতে পারে। অথবা আধুনিক যুগের প্রথম ও দ্বিতীয় পর্যায় বলতে কি বোঝায়? এগুলো হচ্ছে যদি 3 নম্বরের প্রশ্ন থাকে, তাহলে এরকম ছোট ছোট প্রশ্ন থাকতে পারে। 6 নম্বরের জন্য এরকম আসবে না। তাহলে আধুনিক যুগের প্রথম ও দ্বিতীয় পর্যায়, আধুনিক যুগের প্রথম পর্যায় হচ্ছে 1801 থেকে 1860, আর দ্বিতীয় পর্যায় হচ্ছে 1861 থেকে বর্তমান পর্যন্ত। কোন দুটি গুরুত্বপূর্ণ ঘটনাকে বিবেচনায় রেখে বাংলা সাহিত্যের যুগ বিভাগ নির্ধারণ করা হয়? কোন দুটি ঘটনা বলো তো? একটা হচ্ছে তোমার 1204 খ্রিস্টাব্দে সংঘটিত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বঙ্গবিজয় এবং তোমার সেন বংশের পতন, এবং আরেকটি হচ্ছে 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা। কারণ 1800 সালে তোমার যখন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়, 1801 সালে সেখানে তোমার বাংলা বিভাগ খোলা হয়, এবং বাংলা বিভাগ খোলার পরে সেখানে তোমার উইলিয়াম কেরি সহ অন্যান্য যে পণ্ডিতগণ ছিলেন, তারা আস্তে আস্তে কি করেন, তারা আস্তে আস্তে গদ্যের যাত্রাটা তাদের মধ্যে মাধ্যমে শুরু হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা, একটা হচ্ছে তোমার 1204 খ্রিস্টাব্দে সেনদের পতন, মুসলিমদের তোমার আগমন, আর আরেকটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা। এবং তোমার সেনদের পতনের মধ্য দিয়ে তোমার শুরু হয় কি, মধ্যযুগ। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি 1801 সাল থেকে শুরু হচ্ছে আধুনিক যুগ। মধ্যযুগকে কয় ভাগে ভাগ করা হয়? একদম সহজ ভাষায় সহজে লিখে দিবা, 3 ভাগে ভাগ করা হয়। মধ্যযুগের কাব্যের প্রধান ধারা কয়টি? মধ্যযুগের কাব্যের প্রধান ধারা হচ্ছে 4টি: মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমান্স ধর্মী প্রণয়োপাখ্যান, আর হচ্ছে অনুবাদ সাহিত্য। প্রধান ধারা এই 4টা। আর সাহিত্যে আধুনিক যুগ কবে শুরু হয়? 1801 সালে আধুনিক যুগ শুরু হয়, এবং অনেকের মতে আধুনিক যুগ শুরু হয় হচ্ছে 1860 সালের দিকে মাইকেল মধুসূদনের সদর্প আবির্ভাবের মধ্যে। বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে লিখুন। তাহলে যুগ বিভাগ সম্পর্কে আমরা অলরেডি অনেকবার বলে ফেলেছি। সেক্ষেত্রে 3টা যুগে ভাগ করা হয়েছে। আর 12 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বঙ্গবিজয়, 18 সালে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা, এগুলোর মধ্য দিয়ে তোমার ইংরেজি শিক্ষার সূত্রপাত ঘটে এবং বাংলা গদ্যের যাত্রা
শুরু হয়। তাহলে মধ্যযুগ, আধুনিক যুগ, এগুলো প্রারম্ভকাল, পাশাপাশি তোমার এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবে। এখন আসো, প্রাচীন যুগের সাহিত্যের যে প্রধান বৈশিষ্ট্য, তোমার ব্যক্তিকেন্দ্রিক ধর্মচর্চা এবং গোষ্ঠী কেন্দ্রিকতা। তাহলে চর্যাপদ, বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে পুরনো নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। সহজিয়া কারা? সহজিয়া হচ্ছে একটা বিশেষ সম্প্রদায় যারা সহজ পথে সাধনা করে। হ্যাঁ, তো ধর্মমত, চর্যাপদ যখন পাওয়া যায়, চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমি বিস্তারিত আলোচনা করছি না, কি ধরনের প্রশ্ন আসে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শহীদুল্লাহ 1927 সালে। এবং এইখান থেকে তোমার প্রশ্ন থাকতে পারে যে চর্যাপদের ধর্মমত সম্পর্কে লিখুন। তাহলে আমরা যতটুকু জানলাম, প্রথমত যেটা আমরা উল্লেখ করব সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। এখন আসো, তাহলে চর্যাপদ কি, চর্যাপদ কারা রচনা করেছেন সে বিষয়টা তুলে ধরতে হবে। তাহলে চর্যাপদ হচ্ছে তোমার গানের বা কবিতার সংকলন বা সাধন সঙ্গীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেছেন এবং এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। এবং তোমার মহাসুখ নির্বাণ লাভ হলো চর্যার প্রধান তত্ত্ব। এই বিষয়গুলো আমরা তুলে ধরবো। তাহলে আমাদের একটা প্রশ্ন গেল, সেটা হচ্ছে চর্যার ধর্মতত্ত্ব। ঠিক আছে, এরপর আসো হরপ্রসাদ শাস্ত্রী। আমরা জানি রাজেন্দ্রলাল মিত্রের মৃত্যুর পর হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রাহকের দায়িত্বে নিযুক্ত হন এবং ওনার উপাধি ছিল মহোপাধ্যায়। এবং তিনি পুঁথি সংগ্রহের উদ্দেশ্যে 4 বার নেপালে গিয়েছিলেন, 1897, 1898, তারপর হচ্ছে গিয়েছেন কত সালে, 1907 সালে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই তৃতীয় অনুসন্ধানের সময় তিনি নেপালের রয়্যাল লাইব্রেরিতে কিছু নতুন পুঁথির সন্ধান পান। সেগুলো কি কি ছিল? চর্যা বিনিশ্চয়, সরহপাদের দোহা, খ্রিস্টপাদের দোহা এবং ডাকার্ণব পুঁথি। এর মধ্যে এই চর্যা বিনিশ্চয় ছাড়া বাকি ডাকার্ণব ছিল পশ্চিমী অপভ্রংশ ভাষায়, আর দুটো ছিল পূর্বীয় অপভ্রংশ ভাষায় লেখা। তাহলে চর্যা বিনিশ্চয় এটা ছিল বাংলা ভাষায় লেখা। এখন তিনি বললেই তো হবে না, তিনি পেয়েছেন কত সালে? তিনি পেয়েছেন 1907 সালে, কিন্তু এগুলো লেখা তো আরো অনেক আগে, পাল আমলে লেখা। তাহলে কি এখন বোঝা যাবে? কারণ তখন মাত্র বাংলা ভাষা তার স্বতন্ত্র রূপ ধারণ করছিল। বাংলা ভাষা অন্যান্য ভাষা থেকে আলাদা মাত্র হয়েছে, আলাদা হয়ে আস্তে আস্তে কি তার নিজের একটা রূপ ধারণ করছিল সেই সময়ের লেখা। তাহলে যখন আবিষ্কৃত হয়, দেখা যাচ্ছে অন্যান্য ভাষাভাষী গবেষক যারা আছেন তারা নিজেরাও কি করলো, তারা নিজেরা বললো না এটা উড়িয়া ভাষায় লেখা, কেউ বললো না এটা অসমীয় ভাষায় লেখা। একইভাবে আমাদের দেশের যারা আছেন তারাও বলা শুরু করলো যে না এটা বাংলা ভাষায় লেখা। এবং তাহলে এটা নিয়ে কি করতে হবে, একটা অবশ্যই সমাধানে পৌঁছাতে হবে। তো হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিগুলো পেয়েছিলেন, এই পুঁথিগুলোকে একসাথে 1000 বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এরপর হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদের ভাষাকে বলেছেন এগুলো সান্ধ্য ভাষায় রচিত। সান্ধ্য ভাষা কি? সান্ধ্য ভাষা মানে হচ্ছে আলো আধারী ভাষা, কিছুটা আলো কিছুটা অন্ধকার, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হচ্ছে চর্যাপদের যে ভাষা, সেই ভাষা রীতিতে দুটো অর্থ থাকে। একটা হচ্ছে সাধারণ অর্থ, যেটা হচ্ছে আমরা পড়ে মানে নর্মালি যেটা বুঝবো সেটা। আরেকটা হচ্ছে নিগুড় অর্থ, যেহেতু এগুলো সহজিয়াদের সাধন সঙ্গীত, এখানে দেখা যাচ্ছে ওনারা যেভাবে লিখেছে আসলে তার মধ্যে কি আছে, একটা ধর্মীয় তত্ত্ব আছে, একটা নিগুড় অর্থ আছে, যার কারণে চর্যাপদের ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী বলেছে সান্ধ্য ভাষা। এবং এই প্রশ্নটা মাঝে মধ্যে আসে যে সান্ধ্য ভাষা কি, কে বলেছেন বা কেন বলেছেন, কেন বলা হয়েছে। তাহলে চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা করেন কে? বিজয়চন্দ্র মজুমদার, এবং তিনি বলেন যে চর্যার ভাষা বাংলা নয়। আলোচনা করেন কত সালে? 1920 সালে, হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে। এবং বিজয়চন্দ্র মজুমদার চর্যার ভাষায় হিন্দি বৈশিষ্ট্য এবং উড়িয়া প্রাধান্যের কথা বলেন। এবং চর্যাপদ যখন তোমার রচিত হয় তখন বাংলা ভাষা পুরোপুরি স্বতন্ত্র ভাষা হয়ে ওঠেনি, যার কারণে এখানে অন্যান্য ভাষার যারা ছিলেন পণ্ডিত তারা নিজেদের ভাষার আদি নমুনা হিসেবে দাবি করেছিলেন। এই ক্ষেত্রে এগিয়ে আসেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে ওনার ODBL, অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থে তিনি দেখান চর্যার ভাষা হচ্ছে বাংলা। তিনি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য,
তারপর হচ্ছে চর্যাপদে যেমন পৌয়া খাল আছে, হ্যাঁ, তারপর কবিদের জন্মস্থান পৌয়া খাল, যেমন পদ্মা নদীর কথা বলা আছে পৌয়া খাল বলতে, আর ভুসুকোপা, হ্যাঁ। তো এই সকল সবকিছু বিশ্লেষণ করে তিনি এটাই বলেছেন যে চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা। তো এইটুকু পর্যন্ত যে তথ্যগুলো আমরা জানলাম, সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো। চর্যাপদ কবে, কোথায়, কে আবিষ্কার করেন? তাহলে কবে আবিষ্কৃত হয়েছে? 1907 সালে। কোত্থেকে আবিষ্কৃত হয়েছে? নেপালের রয়্যাল লাইব্রেরি, রাজগ্রন্থাগার থেকে। কে আবিষ্কার করেছেন? হরপ্রসাদ শাস্ত্রী, ওনার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব আলোচনা করুন। তাহলে বাংলা সাহিত্যে চর্যাপদ কেন গুরুত্বপূর্ণ বলো তো? বাংলা সাহিত্যে চর্যাপদ কেন গুরুত্বপূর্ণ? ধরো 1201 থেকে 1350 এই সময়ে আমরা কি পাচ্ছি না, কোনো ধরনের বাংলা সাহিত্য পাচ্ছি না, গুরুত্বপূর্ণ কোনো বাংলা সাহিত্য পাচ্ছি না আমরা। এই সময়কে আমরা বলছি অন্ধকার যুগ, রাইট? এই সময়কে আমরা বলছি অন্ধকার যুগ। তাহলে এই সময়টা যদি অন্ধকার যুগ হয়, তাহলে আমরা পাচ্ছি কি? আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পাচ্ছি কখন? অবশ্যই 1350-এর পরে রচিত। 1350 থেকে তোমার 1400-এর ভেতরে রচিত। কেন? কারণ 1350-এর মধ্যে আমাদের বাংলা সাহিত্যের কোনো গুরুত্বপূর্ণ নিদর্শন নাই, যার কারণে এটা আমরা বলছি অন্ধকার নিদর্শন। তাহলে দেখো, সেই 1907 সালে যখন তোমার চর্যাপদ আবিষ্কৃত হয়, তার আগ পর্যন্ত 1350-এর আগে কোন সাহিত্যিক নিদর্শন কি তাহলে ছিল? তাহলে আমরা কি বলতে পারি, বাংলা সাহিত্যের যাত্রাটা আমরা কি দিয়ে বলতে পারি বলতো? যদি চর্যাপদের কথা বাদ দাও, 1907 সালে যেটা আবিষ্কৃত হয়েছে যে পুঁথিগুলো, সেগুলো যদি আমরা বাদ দেই, তাহলে আমরা বাংলা সাহিত্যের যাত্রাটা আমরা কখন পাচ্ছি? বা প্রাচীন যুগ তাহলে কখন হবে বলো, কখন হবে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলা সাহিত্যের যাত্রা শুরু, যদি চর্যাপদ আবিষ্কৃত না হতো। তো এই কারণেই হচ্ছে চর্যাপদ অবশ্যই গুরুত্বপূর্ণ। চর্যাপদের যে আবিষ্কার হলো এবং পরবর্তীতে এটা নিয়ে আলোচনা হলো, এটার ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা হলো, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা চর্যাপদের তোমার ধর্মতত্ত্ব দেখতে পাচ্ছি, আমরা আগের যে ভাষা কেমন ছিল, হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। এবং চর্যাপদের মাধ্যমে তখনকার জীবনযাপন, হ্যাঁ, বিশেষ করে নিম্নবর্গীয় জীবনযাপন গুলো এখানে প্রাধান্য পেয়েছে বেশি। তখন যে তাদের জীবনযাত্রা কেমন ছিল, সমাজ জীবন কেমন ছিল, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি চর্যাপদের মাধ্যমে। এবং এই কারণেই বাংলা সাহিত্যে চর্যাপদ গুরুত্বপূর্ণ। কোন অর্থে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন? তাহলে কোন অর্থে, কিভাবে? এর আগ পর্যন্ত আমরা কি, এর পরে আমরা কিন্তু আর কিছু পাচ্ছি না। তাহলে প্রাচীনতম নিদর্শনের মধ্যে আমরা কি পাচ্ছি? আমরা চর্যাপদ পাচ্ছি। চর্যাপদ কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়? এগুলো যদি 3 নম্বরের প্রশ্ন আসে এভাবে আসবে, আর যদি আরো বড় আসে তাহলে গুরুত্ব আলোচনা করো, এই ধরনের প্রশ্ন আসবে। তাহলে সম্ভাব্য আরো কিছু প্রশ্ন দেখো। চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয়? অথবা সন্ধ্যা ভাষাকে, আচ্ছা, সন্ধ্যা ভাষাকে আমরা সান্ধ্য ভাষাও বলতে পারি। তাহলে এটা আমরা দেখেছি, কে বলেছেন? হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয়? চর্যাপদের ভাষা নিয়ে বিদ্যমান বিতর্ক সম্পর্কে আপনার ধারণা লিখুন। তাহলে যদি বিদ্যমান বিতর্ক নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে আমরা কি কি উল্লেখ করতে হবে? প্রথমত, এটা যে আবিষ্কৃত হয়েছে 1907 সালে, অবশ্যই সেটা উল্লেখ করতে হবে। এবং 7 সালে আবিষ্কৃত হওয়ার পর এটার সাথে যে আরো কিছু পুঁথি ছিল, সেই পুঁথিগুলোর নাম উল্লেখ করতে হবে। এবং এগুলো আবিষ্কৃত হওয়ার পর তোমার 1916 সালে প্রকাশিত হলো, 1916 সালে এগুলো বঙ্গীয় সাহিত্য থেকে প্রকাশিত হলো। এরপর প্রথম যিনি তোমার ভাষা নিয়ে আলোচনা করেন, যেমন বিজয় চন্দ্র মজুমদার, তারপর তোমরা রাহুল সাংকৃত্যায়নের কথা বলতে পারো, যেমন তিনি বলেছেন চর্যার মধ্যে হিন্দি বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে হিন্দির প্রাধান্য বেশি। তো এক্ষেত্রে সবকিছু বর্ণনা করবা, যে তখন অন্যান্য গবেষকগণ তাদের যে প্রাচীন সাহিত্য বলে তারা সেটা দাবি করেন। তো একই সাথে সুনীতি কুমার যে ওডিবিএল গ্রন্থে দেখান চর্যার ভাষাই বাংলা, এই সবকিছু বিদ্যমান বিতর্কগুলো তুমি উল্লেখ করবা, উল্লেখ করে তোমার ধারণা লিখবা যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত। তারপর আসো, চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন আলোচনা করুন। বাংলা ভাষার প্রাচীন রূপ সম্পর্কে জানার একমাত্র অবলম্বন হলো চর্যাপদ, এবং বহু বাংলা শব্দের বিবর্তনের ধারা খুঁজে পেতে এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম। বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব এটা অসংখ্যবার আসছে, এবং তোমাদেরও আসতে পারে। একই প্রশ্ন একটু ভিন্ন ভাবে আসতে পারে। তাহলে কেন গুরুত্বপূর্ণ? তাহলে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ,
বাংলা ভাষার প্রাচীন রূপ সম্পর্কে আমরা চর্যাপদের মাধ্যমে জানতে পারি। বহু বাংলা শব্দের বিবর্তনের ধারা খুঁজে পেতে এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম। ওই ঘুরে ফিরে কথা একটা, বাংলা কবিতার মধ্যে যে অন্তমিল লক্ষ্য করা যায় তার উৎস বলা যায় চর্যাপদকে। চর্যাপদে ব্যবহৃত কিছু প্রবাদ, রূপকল্প পরবর্তীকালে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। এই সকল কারণে চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যে বেশ গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আসো, চর্যাপদ কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়, এগুলো তো আমরা পারি, এটা নিয়ে আর না বলি। বাংলা সাহিত্যে প্রথম নিদর্শন চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বলা হয়, এই প্রশ্নটা বলেছি বারবার আসে। তাহলে চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন এবং এর ভাষা প্রাচীন বাংলা, যেটা হিন্দি, অপভ্রংশ, মৈথিলি, অসমিয়া এবং উড়িয়া প্রভৃতি ভাষার কাছাকাছি, এবং এই ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি। এর কতিপয় শব্দের অর্থ একাধিক, তাই এই ভাষাকে কেউ কেউ সন্ধ্যা ভাষা বলেছেন। আর সন্ধ্যাবেলায় যেমন আলো অন্ধকার থাকে, হ্যাঁ আলো আধার থাকে, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না, চর্যাপদের ভাষাও তেমন। এবং এখানে ধর্মের কথা রূপকের মাধ্যমে বলা হয়েছে, এই বিষয়গুলো উল্লেখ করতে হবে যদি সন্ধ্যা ভাষা কেন বলা হয় এই ধরনের প্রশ্ন আসে। সন্ধ্যা ভাষা কি? সন্ধ্যা ভাষা কি অলরেডি আমরা বলেছি, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কারণ এটা হচ্ছে কিছুটা স্পষ্ট, কোথাও স্পষ্ট কোথাও হচ্ছে স্পষ্ট, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। এর ভাব, ভাষা, এই বিষয়গুলো নিয়ে উল্লেখ করতে হবে। যদি পারো আরো ভালো হয় তুমি যদি দুই একটা পদ উল্লেখ করো এবং সেই পদগুলোর মাধ্যমে কি বুঝাচ্ছে, হ্যাঁ তুমি ধরো মানে আমরা প্রকৃত অর্থে কি বুঝাচ্ছে, নিগূঢ় অর্থ কি, হ্যাঁ আর পদের মাধ্যমে কি বুঝাচ্ছে, যদি এই বিষয়গুলো উল্লেখ করে থাকো তাহলে সেটা আরো ভালো হবে। চর্যাপদের ভাষা নিয়ে বিদ্যমান বিতর্ক সম্পর্কে আপনার ধারণা লিখুন, যেটা অলরেডি একটু আগে আমরা বলেছি। তাহলে একদম শুরু থেকে লিখবে যে কখন আবিষ্কৃত হয়েছে, হ্যাঁ আবিষ্কৃত হওয়ার পর হরপ্রসাদ শাস্ত্রী কি বলেছেন, অন্যান্য ভাষার যারা আছেন তারা কি বলেছেন, এরপর হচ্ছে ওডিবিএল এর বিষয়টা দিয়ে হচ্ছে এটা শেষ করবে। চর্যাপদের রচনাকাল, সুনীতি কুমারের মতে চর্যাপদের রচনাকাল হচ্ছে 950 থেকে 1200, আর শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, হ্যাঁ আর সুকুমার সেনের মতে 900 থেকে 1300। এই তিনটা তথ্য যদি রচনাকাল সম্পর্কে আসে অবশ্যই মনে রাখতে হবে। এখন আসলে চর্যাগীতির পদ সংখ্যা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক যে আবিষ্কৃত পুঁথি সেখানে পূর্ণাঙ্গ পদ পাওয়া গেছে হচ্ছে 46টি, আর 23 নং পদের অর্ধাংশ পাওয়া গেছে। বেশিরভাগ চর্যাপদ হচ্ছে 10 লাইনের, তো 10 লাইনের মধ্যে 23 নং এর পাওয়া গেছে হচ্ছে তোমার 6 লাইন। তাহলে আমরা বলতে পারি টোটাল কয়টি পদ পাওয়া গেছে, 46.5টি পদ পাওয়া গেছে চর্যাপদের। এগুলো হচ্ছে আমরা যেটা পেয়েছি বাংলা ভাষায় লেখা যেটা পেয়েছি সেটা। পরবর্তীতে কিন্তু তোমার আরেকটা তিব্বতী অনুবাদ আবিষ্কৃত হয়েছে, সেখানে কিন্তু আমরা এখন যেগুলো পাচ্ছি না, এখানে এখন যেগুলো পাই নাই সেগুলো কিন্তু আমরা সেখানে পেয়েছি। চর্যাপদের তিব্বতী অনুবাদ, এই তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন হচ্ছে কীর্তিচন্দ্র। আচ্ছা, এই প্রশ্নটা এখন পর্যন্ত আসতে দেখা যায়নি, এটা একটু ভালো করে পড়ে রাখিও যে চর্যাপদের তিব্বতী অনুবাদ সম্পর্কে কি জানেন লিখুন বা বিস্তারিত লিখুন। তাহলে চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করেছিল কীর্তিচন্দ্র। এটা কিন্তু তোমার হরপ্রসাদ শাস্ত্রী জীবিত থাকা অবস্থায় পাওয়া যায়নি, পরবর্তীতে পাওয়া গেছে। 1938 সালে এই অনুবাদ আবিষ্কার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। তাহলে আবিষ্কার করেছেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি আর অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। তাহলে হরপ্রসাদ শাস্ত্রীর পুঁথিতে যেগুলো ছিল না, এবং আমাদের অনেক ধরনের প্রশ্ন ছিল যে আসলেই পদ কয়টা, কারণ ওখানে যে ছেঁড়া ছিল যে আসলেই পদ কয়টা, বা যে পদগুলো ছিল না সেগুলো কোন কবি লিখেছেন, এই ধরনের যে সমস্যাগুলো ছিল সেগুলো আমাদের সমাধান হয়েছে কিসের মাধ্যমে, এই তিব্বতী অনুবাদের মাধ্যমে। তাহলে 23 নং পদের শেষাংশ, 23 নং পদের আমরা 6টা লাইন পেয়েছিলাম, তাহলে আর বাকি অংশ এবং না পাওয়া 3টি পদ তিব্বতী অনুবাদ থেকে সংগ্রহ করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি। যদি বলে যে চর্যাপদের তিব্বতী অনুবাদ সম্পর্কে লিখুন, তখন এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। এবং এটাও তোমরা উল্লেখ করতে পারো, যেমন আমরা কি পাই নাই, আমরা 25 নং এর আমরা 25 নং পদ ছিল না চর্যাপদের, তাহলে আমরা দেখতে পেয়েছি সেখানে আমরা আরেকজন কবিকে পাচ্ছি, তিনি হচ্ছেন কে, তন্ত্রিকা। তাহলে চর্যাপদের কবির সংখ্যা, চর্যাপদে মোট 24 জন কবির নাম পাওয়া গিয়েছে, 24 জন কবির
নাম পাওয়া গেছে, একজন কবির পদ পাওয়া যায়নি, ওনার নাম হচ্ছে লারিডম্বিপা। সেই হিসেবে পদ প্রাপ্ত কবির মোট সংখ্যা হচ্ছে 23 জন। 24 জনের নাম পাওয়া গিয়েছে, কিন্তু লারিডম্বিপার কোনো পদ পাওয়া যায়নি। আর তন্ত্রীপার কোনো পদ আমরা হরপ্রসাদ শাস্ত্রীর পুঁথিতে পাইনি, কিন্তু পরবর্তীতে তিব্বতী অনুবাদে সেটা আমরা পেয়েছি, এবং সেখানে দেখতে পেয়েছি যে 25 নং পদ লিখেছেন হচ্ছে তন্ত্রীপা। তাহলে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কানহপা, তার কবিতা 13টি, এবং চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা, এটা তো অলরেডি বললাম। দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন ভুসুকুপা, ওনার কবিতা হচ্ছে 8টি। আর তৃতীয় সর্বোচ্চ কবিতা রচনা করেছেন সরহপা, 4টি। আর চতুর্থ সর্বোচ্চ কবিতা রচনা করেছেন কুকুরিপা, 3টি। 2টি করে কবিতা লিখেছেন লুইপা, সবরপা, শান্তিপা। পদ পাওয়া যায়নি তন্ত্রীপা এবং লাইডম্বিপা, কিন্তু লাইডম্বিপার একেবারেই পাইনি, কিন্তু তন্ত্রীপার আমরা কোথায় পেয়েছি? তিব্বতী অনুবাদে পেয়েছি। সুকুমার সেনের মতে কবিতা 51টি, কবি 24 জন। শহীদুল্লাহর মতে কবিতা 50টি, কবি হচ্ছে 23 জন। আজি ভুসুকু বঙ্গালী বইলি পদ্মা নদী আর 49 নং পদ। মানে কি? ভুসুকুপা হচ্ছে তোমার চর্যার বাঙালি কবি, যিনি লিখেছেন যে আজি ভুসুকু বঙ্গালী বলি, এটা বলেছেন 49 নং পদে, এবং তিনি এখানে পদ্মা নদী অর্থাৎ পৌয়া খাল হিসেবে পদ্মা নদীর কথা উল্লেখ করেছেন। এছাড়া অন্যান্য বাঙালি কবি লুইপা, সবরপা, কুকুরিপা, বিরুবাপা, জয়ানন্দীপা, তারপর হচ্ছে ভুসুকুপা। আর আদি কবি হচ্ছে লুইপা, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন কবি হচ্ছে সবরপা। এখন আসো, যদি আলাদা করে প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন আসতে কম দেখা যায়, তারপরে যদি আসে যে চর্যাপদের মানে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে, অথবা কান্নপা সম্পর্কে লিখুন, এই ধরনের প্রশ্ন যদি আসে, তাহলে কিছুটা বিস্তারিত লিখতে হবে। যেমন চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা, ওনার কবিতা হচ্ছে 13টি, এবং এই সংখ্যাধিক্যের পরিপ্রেক্ষিতে তাকে কবি এবং সিদ্ধাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলে অভিহিত করা যায়। কানপা, কৃষ্ণবাদ ইত্যাদি নামেও তিনি পরিচিত। এই বিষয়গুলো লিখতে হবে। কনিষ্ঠ কবি বলেছি সরহপা, এবং উনি 4টা পদ রচনা করেছেন। কুকুরিপা, ওনাকে ধারণা করা হয় চর্যার একমাত্র মহিলা কবি, একমাত্র মহিলা কবিকে কুকুরিপা, এবং ধারণা করা হয় ওনার সাথে একটা কুকুর থাকতো, এই কারণেই হচ্ছে ওনার নাম কুকুরিপা। এবং এই কুকুরিপাকে মহিলা মনে করার কারণ হচ্ছে উনি যে পদগুলো রচনা করেছেন আর সেগুলোর ভাষার কারণে মনে হয় যে তিনি একজন মহিলা। তো এখানে একটু খেয়াল করো, চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে ধারণা দিন। সর্বাধিক পদ রচয়িতা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিন। মানে আমরা যে এতক্ষণ পড়লাম, এগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? দেখো, চর্যাপদের পদকর্তাদের সম্পর্কে ধারণা দিন। তাহলে আমরা পদকর্তাদের সম্পর্কে যদি ধারণা চাই, তুমি কি একজন 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 করে সব পদকর্তার ধারণা দিবে? কোনো দরকার নাই। তুমি যেটা করবা সেটা হচ্ছে সবচেয়ে বেশি লিখছে কে? অবশ্যই কান্নপা, অবশ্যই কান্নপা। তাহলে কান্নপা সম্পর্কে ধারণা দিবা যে তিনি 13টা লিখছে, সবচেয়ে বেশি লিখছে, হ্যাঁ, এই ধরনের। এরপর আসো, তারপর কার কথা লিখবা? তারপর লিখবা হচ্ছে ভুসুকুপা। কেন ভুসুকুপা? ভুসুকুপা তোমার 8টা, তাহলে অনেক বেশি। 8টা লিখেছে, এরপর আবার 8টার মধ্যে আবার সে নিজেকে কি বলেছে? বাঙালি বলেছে, পৌয়া খালের কথা উল্লেখ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভুসুকুপা সম্পর্কে আমরা কিছু তথ্য দিতে পারবো। এছাড়াও আর কার কথা লিখবা? লুইপা। কেন? কারণ লুইপাকে বলা হয়ে থাকে চর্যার কি আদি কবি, তাহলে ওনার লুইপার কথা উল্লেখ করতে পারো। কুকুরিপা, সবার সম্পর্কে পড়ার কখনোই দরকার নাই, 5-6 জন, 4-5 জন নিয়ে পড়বা। কুকুরিপা, তাহলে তিনি যেহেতু নারী, হ্যাঁ, চর্যাপদের একমাত্র মহিলা কবি, তাহলে কুকুরিপা সম্পর্কে লিখবা। ঠিক আছে? তাহলে এই 4 জন সম্পর্কে যদি লিখো যথেষ্ট। এছাড়াও আরো কিছু তথ্য যেহেতু তোমাদের জানা আছে, সেই বিষয়গুলো তুলে ধরতে পারো। যেমন ধরো সরহপা, তারপর হচ্ছে সবরপা, হ্যাঁ, এই বিষয়গুলো তুলে ধরতে পারো যে তোমার আদি কবিকে, তারপর হচ্ছে তোমার শহীদুল্লাহ কাকে বলেছেন তোমার চর্যার প্রাচীন কবি, তারপরে চর্যার সবচেয়ে তোমার আধুনিক কবিকে, হ্যাঁ, এই বিষয়গুলো তুলে ধরতে পারো যদি পদকর্তাদের সম্পর্কে ধারণা আসে। সবার গুলো দরকার নাই। এখন আসো, চর্যাপদের নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দিন। তোমরা যারা চর্যাপদ পড়েছো বা কেউ পড়েছো কিনা জানা নেই আমার, সেক্ষেত্রে তোমরা জানার কথা যে চর্যাপদে সবচেয়ে যে সমাজ চিত্রের বর্ণনাটা পাই আমরা, সেখানে অন্তজ শ্রেণীর মানুষের
চিত্রটা নিখুঁত ভাবে বর্ণিত হয়েছে। এবং চর্যাপদের তোমার প্রতিটা পদের পরতে পরতে দেখবা দারিদ্র্যের ছাপ সেখানে সুস্পষ্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চর্যাপদ বৌদ্ধ সিদ্ধাচার্যের সাধন ভজনের নিমিত্তে রচিত হলেও এর মধ্যে আমরা তৎকালীন সমাজের নানা চিত্র দেখতে পাচ্ছি। বিশেষ করে সমাজের অস্পৃশ্য এবং অন্তজ শ্রেণীর মানুষের দৈন্য এখানে নিখুঁত ভাবে অঙ্কিত হয়েছে। চর্যাপদের অসংখ্য পদের পরতে পরতে দারিদ্র্যের ছাপ সুস্পষ্ট। যেমন অনেকে বলে যে হাড়িত ভাত নাহি নীতি আবেশী, আমার হাড়িতে ভাত নাই কিন্তু সবসময় কি আসে, আমার প্রতিবেশী আসতে থাকে। চর্যাগীতিতে ডোম, কামলি, শবর, চন্ডাল, গুড়ি, বেদ, মাঝি, তাঁতি, জেলে এরকম বিভিন্ন জীবিকার মানুষের কথা উল্লেখ পাওয়া যায়। 10 নং পদে অন্তত শ্রেণীর মানুষকে নগরের বাহিরে রাখার কথা বলা হয়েছে। আবার 33 নং পদে ঢেন্ডনপাড় যে পদটা, সেখানে অন্তত শ্রেণীর মানুষকে ঢিলার উপরে বসবাস করার কথা বলা হয়েছে। যেমন ঢেন্ডনপাড় রচিত 33 নং চর্যায় বলা হয় যে ডালত ঘর মোর নাহি পরিবেশী, হাড়িত ভাত নাহি নীতি আবেশী। তাহলে এগুলো হচ্ছে নিম্নবর্গীয় মানুষের যদি পরিচয় জানতে চায় তখন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। কারণ এই প্রশ্নগুলো হচ্ছে একটু বিস্তারিত লিখতে হবে। চর্যাপদের ভৌগোলিক উপাদান, এই প্রশ্নটা এখন আসতে দেখা যায় নাই। যদি একটু কঠিন প্রশ্ন করে, ভেতর থেকে প্রশ্ন করে আসতে পারে, জাস্ট একটু ধারণা রাখবা ভৌগোলিক উপাদান মানে কি, বা ভৌগোলিক কোন উপাদানগুলো উঠে এসেছে। যদি বলা হয় যে চর্যাপদে কোন শ্রেণীর কথা বলা হয়েছে, তোমার সামাজিক যে বিষয়গুলো যদি আসে, তাহলে সেখানে আমরা অন্তজ শ্রেণী, তারপর হচ্ছে অভাব, দারিদ্র, এই বিষয়গুলো তুলে ধরবা। আর যদি ভৌগোলিক উপাদানের কথা বলা হয়, তাহলে এখানে চর্যাপদে সাঁকো, গুণ টানা, দাঁড় টানা, পাল তোলা, এই বিষয়গুলোর কথা উল্লেখ করতে হবে। নদী, নালা, খাল, বিল, বিশেষ করে নৌকা যাত্রার কথা যে এখানে উঠে এসেছে, নদীমাতৃক বাংলাদেশের কথা সেটা তুলে ধরবা। তাহলে দেখো চর্যাপদের মাধ্যমে বৌদ্ধ সহজিয়া সাধক সম্প্রদায়ের সাধন পদ্ধতির গোপন কথা প্রকাশের মাধ্যম ছিল চর্যাপদ, এটা আমরা জানি। তথাপি এসব রচনায় সমকালীন ভৌগোলিক উপাদান উঠে এসেছে। যেমন তোমার খাল, বিল, নদী, নালা, নৌকা যাত্রার কথা এবং নদীমাতৃক বাংলাদেশের কথা আমরা এখানে পাচ্ছি। এছাড়া সাঁকো, গুণ টানা, দাঁড় টানা, পাল তোলা, এই বিষয়গুলো চর্যায় বারবার উল্লিখিত হয়েছে। যেমন 5 নং পদে চাটিল্য যিনি পাদ, তিনি লিখেছেন ভবন গহন গম্ভীরা বেগে বাহি, দুয়ান্তে চিখিল মাঝে নটাহি। মানে কি? মানে হচ্ছে ভব নদী গহন এবং গম্ভীর অর্থাৎ প্রবল বেগে প্রবাহমান, তার 2 তীর কর্দমাক্ত এবং পিচ্ছিল। তাহলে এই বিষয়গুলো হচ্ছে তুলে ধরতে হবে। এছাড়াও পাহাড়, পর্বত, জঙ্গলের কথা উল্লেখ করা আছে। চর্যাপদে পুঁথি আবিষ্কার, গান সংগ্রহের ধারাক্রম। আচ্ছা, এটা হচ্ছে এই ধরনের প্রশ্ন একটু কম আসে, এই তথ্যগুলো সাধারণত প্রিলির জন্য লাগে, তবু একটু মনে রাখবা। তোমার পুঁথি আবিষ্কার এবং গান সংগ্রহের ধারাক্রমটা, যেমন চর্যাপদ হচ্ছে শুধু তোমার নেপালে যেগুলো আবিষ্কৃত হয়েছে এগুলো শুধু চর্যাপদ না। চর্যাপদ যেহেতু বৌদ্ধ শাহজিয়াদের সাধন সঙ্গীত, পরবর্তীতেও আরো অনেক চর্যাপদ আবিষ্কৃত হয়েছে। তো প্রথমত তুমি যেটা লিখতে হবে, হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা আবিষ্কার করেন 7 সালে এবং প্রকাশ করেন 16 সালে, সেটা সম্পর্কে। এরপর রাহুল সাংকৃত্যায়ন 1920 সালে তোমার তিব্বত সফরে গিয়ে 20টি চর্যাগীতি সংগ্রহ করেন এবং এগুলো 1954 সালে এলাহাবাদ থেকে প্রকাশিত হয়। তারপর 1938 সালে, এটা তোমাদের জানা আছে, প্রবোধচন্দ্র বাগচি তিব্বতী ভাষার চর্যাপদ আবিষ্কার করেন। পরবর্তীতে এগুলো তিনি একটি জার্নালে প্রকাশ করেন 1938 সালে। তারও পরে 1963 সালে শশীভূষণ দাশগুপ্ত নেপাল ও তরাই অঞ্চল থেকে 250টি পদ আবিষ্কার করেন এবং এগুলো 1988 সালে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। এরপরে আসো 2017 সালে সৈয়দ মোহাম্মদ শাহেদ, উনি বাংলাদেশের ঢাকা ভার্সিটির টিচার, নতুন চর্যাপদ নামে 335টি পদের একটি সংগ্রহ প্রকাশ করেন ঢাকা থেকে। এগুলো হচ্ছে চর্যাপদের পুঁথি আবিষ্কার এবং গান সংগ্রহের ধারাক্রম। তাহলে আমরা কাকে পেলাম? একদম প্রথম হরপ্রসাদ শাস্ত্রী, রাহুল সাংকৃত্যায়ন, প্রবোধচন্দ্র বাগচি, শশীভূষণ দাশগুপ্ত, আর হচ্ছে তোমার সৈয়দ মোহাম্মদ শাহেদ, এদের কথা উল্লেখ করবে। আরো কিছু প্রশ্ন, কি ধরনের প্রশ্ন আসতে পারে? বাংলা ভাষার প্রথম কাব্যের নাম কি? এগুলো হচ্ছে ছোট প্রশ্ন। চর্যাপদ কি? বাংলা কাব্যের আদি নিদর্শন কি? এই ধরনের প্রশ্নগুলো। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? মানে চর্যাপদের যে বিভিন্ন নাম আছে, কে কোন নাম দিয়েছেন, যেমন চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ, চর্যা গীতিকা, চর্যাপদ, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় তোমার যেটা হরপ্রসাদ শাস্ত্রী যেটা প্রকাশ করেছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে,
তারপর চর্যাপদ গ্রন্থে কোন পদকর্তা সর্বাধিক এবং কতটি পদ সংকলিত? এটা সহজ, কান্নপা। কান্নপা কে ছিলেন? যদি আলাদা করে প্রশ্ন আসে এভাবে আসতে পারে। তাহলে দেখা গেল আমাদের চর্যাপদ থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে মোটামুটি সবগুলো আমি স্লাইডে নিয়ে আসছি, তোমরা একটু ভালো করে দেখবা। কারণ হচ্ছে চর্যাপদ থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, এখানে কোনো ভুল নাই, সেটা 6 নম্বরের হোক অথবা 3 নম্বরের হোক। তবে 6 নম্বরের হলে ভালো। কেন 6 নম্বরের হলে একদিক দিয়ে ভালো, তবে চর্যাপদ যেটাই আসুক না কেন পারবা। আবার 3 নম্বরের প্রশ্ন আসলেও ভালো, কেন? কারণ হচ্ছে অনেক সময় 6 নম্বরের প্রশ্ন মানে দেখা যায় আনকমন পড়তে পারে, নাও পারতে পারো। সেক্ষেত্রে 3 নম্বরের প্রশ্ন হলে দেখা যায় তোমার মিস করলো, মানে অন্যান্য যে প্রশ্নগুলো থাকে দেখা যায় কিছু না কিছু লিখতে পারবা। এই হচ্ছে কথা। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? চর্যাপদ সম্পর্কে একটু ভালো করে ধারণা নিয়ে নিবা। বাসায় অনেক লিখবা, বাসায় লেখার প্র্যাকটিস করবা। মনে হবে পারো, পরীক্ষার হলে গিয়ে দেখা যাবে ভালো করে লিখতে পারছো না। ঠিক আছে? ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।